আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি বৈশ্বিকী মহামারীর সময় তোমরা বাসায় সবাই ভালো আছো, নিরাপদে আছো। একে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রসায়ন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। রসায়নের যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়টি হচ্ছে পর্যায় সারণী। ইতিপূর্বে এই পর্যায় সারণীর উপর আমি তোমাদের একটি ক্লাস নিয়েছি, কিন্তু শিক্ষার্থীরা আজকে তোমাদের এই ক্লাসটি শুরু করার পূর্বে যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সমাগত, অতএব আমি এই অধ্যায় সম্পর্কে ধারণা দেওয়ার আগে পরীক্ষা এবং প্রশ্ন সংক্রান্ত কিছু আলোচনা করব এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। যেহেতু তোমরা এবছরে এবার প্রথম পরীক্ষা দিচ্ছ, রসায়নের মানবন্টনটা আমরা জেনে নিই। রসায়নে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে তোমাদের সৃজনশীল অংশ এখানে নম্বর থাকবে মোট 50 নম্বর তোমরা যে থাকবে। এখানে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। 8টি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদেরকে 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10 এবং তোমরা জানো যে প্রতিটি প্রশ্নে সৃজনশীল অংশে ক, খ, গ, ঘ এই 4টি অংশ থাকবে। মোট 10 নম্বর করে 5টি সৃজনশীল প্রশ্নে তোমাদের 50 নম্বর। বাকি 50 নম্বরের মধ্যে 25 নম্বর হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, আর বাকি 25 নম্বর হচ্ছে তোমাদের ব্যবহারিক। বিদ্যালয় খোলা থাকলে এতদিনে তোমাদের অনেক ব্যবহারিক ক্লাস করা হয়ে যেত এবং তোমাদের ব্যবহারিক অংশের নম্বর সেই ক্লাসের উপর ভিত্তি করেই প্রদান করা হতো। যেহেতু এখন বিদ্যালয় বন্ধ আছে, তাহলে ব্যবহারিক অংশ যেহেতু করা হচ্ছে না, এখন সেটার নম্বর হয়তো এবার দেওয়া হবে না। তোমরা মোট 75 নম্বরে পরীক্ষা দিবে। সেই ক্ষেত্রে 50 নম্বর হচ্ছে সৃজনশীল অংশে এবং 25 নম্বর হচ্ছে বহু নির্বাচনী। 25টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 25টিরই উত্তর করতে হবে। এই হচ্ছে তোমাদের মানবন্টন। এখন চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি। আজকে যেহেতু বলেছি যে চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী নিয়ে আলোচনা করব, তো পর্যায় সারণীর মধ্যে গত ক্লাসে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় এবং মৌলের অবস্থান নির্ণয় এগুলো সম্পর্কে জেনেছি। আজকের আলোচ্য বিষয়গুলো একটু দেখে নেই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। তো মৌলসমূহের যে পর্যাবৃত্ত ধর্ম, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এরপরে আছে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এগুলোই মূলত হচ্ছে পর্যায় সারণীর পর্যাবৃত্তিক ধর্ম। এর মধ্যে ধাতব এবং অধাতব ধর্ম এগুলো সম্পর্কে তোমরা মোটামুটি পরিচিত, যে মৌলগুলো চকচকে উজ্জ্বল সেই মৌলগুলো হচ্ছে ধাতু, এবং যে মৌলগুলোর উজ্জ্বলতা কম সেগুলি হচ্ছে সাধারণত অধাতু। তো এগুলোর ধর্ম বা সম্পর্কে তোমাদের বইয়ে বিস্তারিত আলোচনা তেমন নেই। খুব বেশি গুরুত্বপূর্ণ যে আলোচনা সেগুলো হচ্ছে আয়নীকরণ শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এই পর্যায়ভিত্তিক ধর্মগুলির উপরে তোমাদের পরীক্ষাতেও প্রশ্ন থাকতে পারে। এজন্য আমি আজকে এই বিষয়টা বেছে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। আবারও বলতেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পর্যায় সারণীর পর্যাবৃত্তিক ধর্মগুলো। এগুলোর উপরে পরীক্ষায় তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকতে পারে। তাহলে আমরা প্রথম যেটা শিখব সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তো এই পারমাণবিক ব্যাসার্ধ শেখার জন্য আমরা চলো পর্যায় সারণী থেকে যে কোনো একটা পর্যায় এবং গ্রুপ আমরা ঠিক করে নিই যে আমরা কোন পর্যায় এবং গ্রুপ নিয়ে আলোচনা করব। সাধারণত দেখবে তোমরা প্রশ্নপত্রে এই যে তৃতীয় পর্যায় এবং গ্রুপ 1 এগুলি থেকেই আলোচনা বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমি আজকে যে আলোচনাগুলো করব সেটা আমাদের পর্যায় সারণীর তৃতীয় পর্যায় নিয়ে। এই তৃতীয় পর্যায়ের মৌলগুলো একটু দেখে নেই। সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18। সেটা তো নিষ্ক্রিয় গ্যাস। তো এই মৌলগুলো থেকে আমি দেখো এখানে সোডিয়াম, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন এই 3টি মৌলের অরবিটাল চিত্র এঁকে রেখেছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কি? পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে, আমরা জানি যে মৌলের এটি হচ্ছে কেন্দ্র, নিউক্লিয়াস। এখান থেকে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের যে দূরত্ব সেটাকেই বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ, অথবা এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় পারমাণবিক আকার। অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার। কেন্দ্রের নিউক্লিয়াস থেকে, মৌলের নিউক্লিয়াস থেকে সর্বশেষ ইলেকট্রনের যে দূরত্ব সেটাকেই বলা হয় ওই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বা আকার। এখন এটা পর্যায়ভিত্তিক ধর্ম কীভাবে? আমরা যখন একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাই, এই যে বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যেতে থাকবো, পারমাণবিক ব্যাসার্ধ ততই কমতে থাকবে। আর উপর থেকে, গ্রুপের উপর থেকে যত নিচের দিকে আসতে থাকবো, পারমাণবিক ব্যাসার্ধ বা আকার ততই বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ বাম দিক থেকে ডানে গেলে আকার হ্রাস পাবে, উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পাবে। চলো এই অরবিটাল চিত্রের মাধ্যমে আমরা এটা একটু ব্যাখ্যা করি।
খেয়াল করো এখানে যে তিনটা মৌলের অরবিটাল চিত্র আমি এঁকেছি সেটা হচ্ছে সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11, অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা 13 এবং ক্লোরিন পারমাণবিক সংখ্যা 17। শিক্ষার্থীরা খেয়াল করো তিনটি হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। তৃতীয় পর্যায়ের মৌল সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এটির সর্বশেষ শক্তিস্তর হচ্ছে তৃতীয় শক্তিস্তর এবং তৃতীয় শক্তিস্তরে একটি ইলেকট্রন বিদ্যমান। ঠিক তৃতীয় পর্যায়ের আরেকটি মৌল অ্যালুমিনিয়াম, এর সর্বশেষ শক্তিস্তরে 3টি ইলেকট্রন বিদ্যমান এবং তৃতীয় পর্যায়ের আরেকটি মৌল সেটি হচ্ছে ক্লোরিন, এর সর্বশেষ শক্তিস্তরে আছে 7টি ইলেকট্রন বিদ্যমান। এখন পারমাণবিক আকার, এই যে একটু আগেই বললাম যে যতই আমরা বাম দিকে যেতে থাকবো পারমাণবিক আকার বা ব্যাসার্ধ ততই হ্রাস পেতে থাকবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা জানি যখন প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, মানে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা, আমরা একটা মৌলে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তো যদি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে সেখানে কেন্দ্রে প্রোটন সংখ্যা যোগ হচ্ছে এবং বাইরের শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা যোগ হচ্ছে। এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ কেন্দ্রে 11টি প্রোটন আছে কিন্তু বাইরে সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন আছে কয়টি? 1টি। কিন্তু ক্লোরিনের বেলায় দেখো এখানে এর পারমাণবিক সংখ্যা 17, তার মানে এর কেন্দ্রে প্রোটন আছে 17টি আর বাইরে ইলেকট্রন আছে 7টি। এই কেন্দ্রের যে প্রোটনগুলি, আমরা জানি যে প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, আর এই ইলেকট্রনগুলি বাইরের শক্তিস্তরের যে ইলেকট্রনগুলো এগুলোর চার্জ হচ্ছে ঋণাত্মক। তাহলে এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মধ্যে যে আকর্ষণ থাকে, এই আকর্ষণের কারণে যে পরমাণুর বাইরের শক্তিস্তরে বেশি ইলেকট্রন থাকে সেটি কেন্দ্রের ধনাত্মক চার্জের দ্বারা অতিরিক্ত বা অনেক বেশি আকর্ষিত হয়, যার কারণে তার আকার ছোট হয়ে আসে। যেখানে সোডিয়াম পরমাণুর 11টি প্রোটন একটি ইলেকট্রন দ্বারা আকর্ষিত হচ্ছে, সেখানে ক্লোরিন পরমাণুতে যে 17টি প্রোটন আছে সেখানে বাইরের শক্তিস্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান, এগুলি দ্বারা আকর্ষণ অনেক বেশি প্রবলভাবে হয়, যার কারণে ক্লোরিন পরমাণুর আকার সোডিয়াম পরমাণুর আকারের চেয়ে অনেক ছোট হয়ে আসে। সেটাই বলা হয়েছিল যে যখন একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তখন পারমাণবিক ব্যাসার্ধ বা আকার হ্রাস পায়। এবার আসো গ্রুপের কথা চিন্তা করি। গ্রুপে উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। এটার কারণ কি? এটার কারণ খেয়াল করো, এখানে আমি গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে তার মধ্যে থেকে 3টি মৌল নিয়েছি। গ্রুপ 1-এর মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখান থেকে আমি 3টি মৌল নিয়েছি। লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, পটাশিয়াম পারমাণবিক সংখ্যা 19। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে লিথিয়ামের কয়টি শক্তিস্তর আছে? 2টি। সোডিয়ামের শক্তিস্তর আছে 1, 2, 3, 3টি এবং পটাশিয়ামের শক্তিস্তর আছে 4টি। আমি শুরুতেই বলেছিলাম পারমাণবিক ব্যাসার্ধ বা আকার আমরা কীভাবে নির্ণয় করি? নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রনের যে দূরত্ব সেটি হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ বা আকার। যেখানে লিথিয়ামের কেন্দ্র থেকে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন আছে 2য় শক্তিস্তরে, কিন্তু পটাশিয়ামের কেন্দ্র থেকে সর্বশেষ শক্তিস্তরের যে ইলেকট্রন সেটি আছে 4র্থ শক্তিস্তরে। অর্থাৎ কেন্দ্র থেকে যতই স্তর বাড়তে থাকে ততই সর্বশেষ শক্তিস্তরের যে ইলেকট্রন সেটির দূরত্ব বৃদ্ধি পেতে থাকে। আর বৃদ্ধি পাওয়ার কারণে কেন্দ্রের যে প্রোটন সেটি দ্বারা বাইরের ইলেকট্রনটির প্রতি আকর্ষণ অনেকখানি কমে যায়। যেখানে লিথিয়াম তার বাইরের শক্তিস্তরকে বাইরের শক্তিস্তরের ইলেকট্রনটিকে যতটা প্রবলভাবে আকর্ষণ করবে, পটাশিয়ামের সেই বাইরের 4র্থ শক্তিস্তরের ইলেকট্রনটি কিন্তু সেভাবে আকর্ষিত হবে না, যার কারণে লিথিয়ামের থেকে পটাশিয়ামের আকর্ষণ শক্তি অনেক কম হবে, যার কারণে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বেড়ে যায়। অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বেড়ে যায়, যেটা একই পর্যায়ে গেলে বৃদ্ধি পায়। একই পর্যায়ে খেয়াল করে শিক্ষার্থীরা, সোডিয়ামেরও 3টি শক্তিস্তর ছিল, অ্যালুমিনিয়ামেরও 3টি শক্তিস্তর, ক্লোরিনেরও 3টি শক্তিস্তর। অর্থাৎ এখানে কোনো শক্তিস্তর বৃদ্ধি পায় না, কিন্তু একই শক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়, যার কারণে আকর্ষণ বেড়ে যায়। আর যখন উপর থেকে আমরা নিচের দিকে যাই তখন প্রতিটি মৌলের ক্ষেত্রে একটি করে নতুন শক্তিস্তর যোগ হয়, আর নতুন শক্তিস্তর যোগ হওয়ার কারণে তারা কেন্দ্র থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে, যার কারণে তাদের পারমাণবিক ব্যাসার্ধ বা আকার কমে যায়। আচ্ছা, এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। চলো আগে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটি জেনে নেই। আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক পরমাণু ইলেকট্রনকে সরিয়ে ওই মৌলটিকে ধনাত্মক আয়নে পরিণত করার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তর থেকে একটি ইলেকট্রনকে সরিয়ে নিয়ে ওই মৌলটিকে ধনাত্মক আয়নে পরিণত করব। অর্থাৎ যদি আমি বাইরের শক্তিস্তরে কম সংখ্যক ইলেকট্রন থাকে সেখান থেকে একটি ইলেকট্রনকেই সহজেই বের করে নেওয়া যায়, কিন্তু যখন বাইরের শক্তিস্তরে অধিক সংখ্যক ইলেকট্রন থাকে তখন সেখান থেকে একটি ইলেকট্রনকে সরিয়ে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ দেখা যাবে যে এই তৃতীয় পর্যায়ের কথাই বিবেচনা করি, এখানে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে।
খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে সোডিয়াম, তার বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি, এখান থেকে একটি ইলেকট্রনকে বের করে একটি ইলেকট্রনকে সরিয়ে নিয়ে সোডিয়ামকে ধনাত্মক আয়নে পরিণত করার জন্য খুব বেশি শক্তির প্রয়োজন হবে না। এই কারণে সোডিয়ামের আয়নীকরণ শক্তি কম। কিন্তু এই তৃতীয় পর্যায়ের শেষে যে মৌল ক্লোরিন, এই ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি। এখান থেকে একটি ইলেকট্রনকে সরিয়ে নিয়ে ক্লোরিনকে ধনাত্মক আয়নে পরিণত করার জন্য প্রচুর পরিমাণ শক্তি ব্যয় করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি। তার মানে বামের যে মৌলগুলো আছে তাদের আয়নীকরণ শক্তির মান কম, আর ডানের যে মৌলগুলো আছে তাদের আয়নীকরণ শক্তির মান বেশি। এবার গ্রুপের বিবেচনায় আসি। উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কী ধরনের পরিবর্তন হয়? ঠিক পারমাণবিক আকারের মতোই উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পেতে থাকবে। খেয়াল করো শিক্ষার্থীরা, দুঃখিত, আয়নীকরণ শক্তির মান কমতে থাকবে। এখানে কেন্দ্রের কাছাকাছি দ্বিতীয় শক্তি স্তরে লিথিয়ামের একটি ইলেকট্রন আছে। এটাকে কেন্দ্রের কাছাকাছি যেহেতু আছে, অতএব এই ইলেকট্রনের প্রতি কেন্দ্রে অনেক আকর্ষণ কাজ করবে। কিন্তু পটাশিয়ামের বেলায় চতুর্থ শক্তি স্তরের যে ইলেকট্রনটি আছে, বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনটি আছে, কেন্দ্রের আকর্ষণ এর প্রতি অনেকটাই কম থাকবে। অর্থাৎ যে পরিমাণ শক্তি ব্যয় করে পটাশিয়ামের চতুর্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন বের করা যাবে, তার চেয়ে অনেক বেশি শক্তি ব্যয় করে লিথিয়ামের চতুর্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রনকে বের করে নিতে হবে। অর্থাৎ এই মৌলগুলোর উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। উপরের দিকের মৌলগুলোর আয়নীকরণ শক্তি বেশি থাকে, যতই নিচের দিকে যাওয়া যাবে আয়নীকরণ শক্তির মান ততই হ্রাস পাবে। এরপরে যেটি আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কি? ইলেকট্রন আসক্তি হচ্ছে কোনো গ্যাসীয় মৌলের এক মোল পরমাণু যুক্ত করে সেই মৌলটিকে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। অর্থাৎ বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রনকে এনে সেই মৌলটিকে ঋণাত্মক আয়নে পরিণত করার জন্য যে পরিমাণ শক্তি নির্গত হবে তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির মান কীভাবে পরিবর্তন হয় খেয়াল করো। ইলেকট্রন আসক্তির মান বাম দিক থেকে ডানে গেলে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ যত কমবে ইলেকট্রন আসক্তির মান ততই বৃদ্ধি পাবে। তৃতীয় পর্যায়ে সোডিয়ামের ইলেকট্রন আসক্তির মান কম, আবার ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। অর্থাৎ সোডিয়ামের কক্ষপথে একটি ইলেকট্রন এনে একে ঋণাত্মক আয়নে পরিণত করতে গেলে এর যে পরিমাণ শক্তি তার চেয়ে ক্লোরিনে একটি ইলেকট্রন এনে এটাকে ঋণাত্মক আয়নে পরিণত করার জন্য শক্তি বেশি নির্গত হবে, এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। এরপরে যেটি আলোচনা করব সেটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে, এটি অবশ্য তোমাদের পঞ্চম অধ্যায়ে তোমরা বন্ধন সম্পর্কে আলোচনা করবে, তো এটার সংজ্ঞাটা জেনে নিই। সংজ্ঞাটা হচ্ছে সমযোজী বন্ধন গঠনকালে দুটি পরমাণু মিলে যখন অণু তৈরি করে তখন সেই সমযোজী বন্ধনের যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল আছে সেটি দুটি পরমাণুই নিজের দিকে টেনে রাখতে চায়। এই যে নিজের দিকে ইলেকট্রন টেনে রাখার প্রবণতা, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। একটু আগেই বললাম যে সমযোজী বন্ধন বা বন্ধনের চ্যাপ্টার তোমাদের পঞ্চম অধ্যায় আছে, তোমরা পঞ্চম অধ্যায় যখন পড়বে তখন বন্ধন সম্পর্কে জানতে পারবে। তো এখন যেহেতু তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞার মধ্যে সমযোজী বন্ধনের কথা বলা আছে, সমযোজী বন্ধন হচ্ছে দুইটা মৌল থেকে ইলেকট্রন দুজনই ইলেকট্রন প্রদান করে এবং তারা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। তো এই যে শেয়ারকৃত যে ইলেকট্রন যুগল, এই ইলেকট্রন যুগল অণুতে বিদ্যমান পরমাণু দুজনই নিজের দিকে টেনে রাখতে চায়। এই যে ইলেকট্রন নিজের কাছে টেনে রাখার যে প্রবণতা, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার মানও এরকমই, যে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পেতে থাকে, আর উপর থেকে গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পেতে থাকে। শিক্ষার্থীরা, এই ছিল মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। এই পর্যাবৃত্ত ধর্মগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এগুলোর উপর সৃজনশীল প্রশ্ন থাকতে পারে। তোমরা এগুলো ভালো করে বাসায় পড়বে, ধর্মগুলো সম্পর্কে জানবে। এছাড়া পূর্ববর্তী যে চ্যাপ্টারগুলো আছে, তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়, এগুলো সম্পর্কে একটু আলোচনা করি। দ্বিতীয় অধ্যায়, সেখানে ব্যাপন, নিঃসরণ এগুলো আছে, এগুলো একটু তোমরা ভালো করে পড়বে। ব্যাপন এবং নিঃসরণের ক্ষেত্রে কিছু যৌগের ব্যাপন এবং নিঃসরণের মান তোমরা যেটা আণবিক ভরের সাহায্যে বের করতে পারো, যেহেতু ব্যাপন এবং নিঃসরণ এগুলা আণবিক ভরের সাথে সম্পর্কিত, যার ভর বেশি তার ব্যাপন হার কম, এগুলো আণবিক ভরের সাথে সম্পর্কিত। তো এরকম কিছু যৌগের ব্যাপন হার নির্ধারণ করা বা নিঃসরণের হার নির্ধারণ করা, এগুলো সম্পর্কে তোমরা একটু স্বচ্ছ ধারণা রাখবে। এছাড়া তোমরা তোমাদের বইয়ে দেখবে যে বেশ কিছু লেখচিত্র আছে, যেমন পানির 3 অবস্থার লেখচিত্র, শীতলীকরণ লেখচিত্র, এগুলো তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায়ে তোমরা বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল বা এই পরমাণু মডেলগুলোর সীমাবদ্ধতা, এগুলো সম্পর্কে তোমরা, এছাড়া আছে ইলেকট্রন বিন্যাস এবং কিছু ব্যতিক্রমী মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের তৃতীয় অধ্যায়ে ধারণা দেওয়া আছে। এগুলো একটু শিখবে, কারণ এগুলো তোমাদের পরীক্ষার প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাজে আসবে, উপকারে আসবে। তোমরা ভালো থাকো এবং বাসায় পড়াশোনার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।